আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি এখন হচ্ছে কি আমার আমাদের নেটওয়ার্কে অবশ্য অ্যাটেন্ডেন্স একটু, নিতেছেন? না না নিব, আমার নেটওয়ার্কে একটু হ্যাঁ ইস্যু হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ আজকে জি জি জি। 30 জন আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভয়েস আসতেছে না। না আমি একটু মিউট রেখেছি, এই কিছু কাজ করছিলাম। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে কি নয়েজ হচ্ছে বা নয়েজ পাচ্ছেন কেউ? না জি স্যার। না স্যার। না স্যার। ঠিক আছে। নয়েজ আচ্ছা, পাচ্ছি। পাশের বারান্দায় হচ্ছে কথাবার্তা বলছে তো। দেখুন, আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। যারা আছেন পাশের রো নাম্বারটা একটু মেনশন করবেন। আমি 6 নম্বর। 6 নম্বর স্যার। 12 নম্বর স্যার। 6 নম্বর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমার স্যার, হ্যাঁ তারপর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, স্লো হয়ে গেছে। স্যার 60। আসসালাম স্যার, 24 নম্বর। 10 নম্বর স্যার। আহমদ জায়েদ, 24। ওয়ালাইকুম আসসালাম। আপনি? 10। রোল নাম্বার 4। স্যার একটু নিচে। 7 স্যার। মর্নিং হয়েছে, আপনি এতদিন ক্লাস, লাস্টের 2-3টা ক্লাস তো করেনি কেন? আগের ক্লাস করছি কিন্তু অ্যাটেন্ড দেওয়া হয়নি। বলে কি চলবে মানে? হ্যাঁ আসসালামু বল আলাইকুম। তারপর। 7 স্যার। 4, রোল নাম্বার 4। 7। ওকে, জি স্যার। রোল নাম্বার 4।
ওকে, এরপর স্যার 23 মনে হয়, লাফুল মুবিন। 23-এ শাহিন স্যার মিয়া। 27। ওকে ওকে। স্যার 18। ওকে, আর কেউ? স্যার 13। স্যার 26। একটু ড্রপ করেছে লাস্টের কয়েকজনটা শুনতে পাইনি, একবার একটু রিপিট করি। স্যার 26। 26 দিয়েছে, আমি 26 দিয়েছি। স্যার হচ্ছে তা আমার রুলটা হচ্ছে নিচের দিকে হবে, কারণ লাস্টের দিকে আমার হচ্ছে আর প্রথম দিকে আমার নাম তুলে নাই। স্যার হচ্ছে 33। আমি গত 3টা ক্লাস করছি, একটা ক্লাস করতে পারি না স্যার। 33। 33 এটা তো আমি ভাইয়া, 33 আমি। 33 জসিমউদ্দিন। এটা আপনি কেমন হন ভাই? 33 না না, জসিমউদ্দিন, তাহলে কি পাশে আমার? এই যে দেখুন, আনুস হ্যাঁ ভাই, পয়েন্ট। আমি। 34। উনি বলতেছেন উনি, আমি বলছি। 34 স্যার। স্যার 5। আর 33। 29 মাহমুদ হৃদয় এলাহি রহমান। আলিফ। হ্যালো। হৃদয় রহমান এতদিন পরে কোথা থেকে আসলেন একটু বলবেন? স্যার আমার হচ্ছে 33। হ্যাঁ, হ্যাঁ 33 দিছে। দিয়ে। স্যার আমার এরপর 5। স্যার আমি 4টে ক্লাস হওয়ার পরে এনরোল করছি, যার কারণে আমার ওই 29 প্রথম মাহমুদ ক্লাসগুলো এলাহি মিস করি। আলিফ। স্যার 8 নম্বর। স্যার 21। স্যার 5 নম্বর। আমি এবারে হ্যাঁ 5 দিয়েছি আমি। এরপরে 21। 29 এরপর মাহমুদ এলাহি আলিফ 29। স্যার হচ্ছে স্যার 30। আমি গত থ্যাংক 3টা ইউ। ক্লাস করছি স্যার। হ্যালো। হ্যাঁ বলুন। জি স্যার, আমি হচ্ছে গত 3টা ক্লাস করছি, আমার আইডিটা সবার করে তুলছে, একটা ক্লাস করতে পারি না। তো ক্লাসে আমাকে তো রেসপন্স করতে হবে। এই যে দেখুন, যারা উপস্থিত আছে তারা রেসপন্স করছে না, হলে তো স্যার কিন্তু। আমি বলছিলাম আপনাকে, আপনি বলছিলেন যে পরে যদি তখন সেখন সাপোর্ট টিমের সাথে কথা বলতে ও বলছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আপনি কি আমি একটা সবগুলো ক্লাস করতে করেছেন পারি এর নাই, আগে? 3টা করছি। না না স্যার, আমি একটা ক্লাস করতে পারি নাই, হচ্ছে 3টা করছিলাম। আচ্ছা ঠিক আছে। জি ধন্যবাদ স্যার। প্রথম ক্লাসে আমি সবাইকেই অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, নো প্রবলেম। আচ্ছা চলবে। এরপর আর কেউ? স্যার 3 নাম্বার হচ্ছে আমি সেকেন্ড ক্লাসটা করছি, 4 নাম্বার ক্লাসটা করি নাই। ওকে, আচ্ছা দেখুক। স্যার একটা প্রশ্ন আশা ছিল করি। অ্যাটেন্ডেন্স সম্পর্কে। হ্যাঁ বল। তো এখানে যে যে পয়েন্টটা দেওয়া, মার্কটা দেওয়া হচ্ছে, এটা আসলে কিসের মানে ক্লাসে আমাদের কি অ্যাক্টিভিটিজ এর উপরে দেওয়া হয়েছে স্যার? মানে এখানে কারো দেখছি 1 আছে, কারো 1.5। আমার হচ্ছে আমার 1, মানে এটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়েছে? এই এই যে উপরে দেখুন ফর্মুলাটা দেয়া আছে, টোটাল যতগুলো ক্লাস ফ্রিল্যান্সিং ক্লাস সহ সেটার থেকে সামেশন করে যে কতগুলো আপনি অ্যাটেন্ড করেছেন। ওকে। তো আর শুধু এই অ্যাটেন্ডেন্স মার্কসটা, এর উপরে স্যার? না অ্যাটেন্ডেন্স উপর মার্কস আছে যে অ্যাসাইনমেন্টের, এটা যায় না। না, এখনো তো অ্যাসাইনমেন্ট আমরা করি নাই। হ্যাঁ অ্যাসাইনমেন্ট, এই যে যেখানে অ্যাসাইনমেন্টের মার্কস এর জন্য নাই, যে ফার্স্ট মিড, সেকেন্ড মিড, থার্ড হ্যাঁ। মিড, মানে ফাইনাল, এই যে মার্কস গুলো হয়, অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্ট সবগুলো মিলিয়ে হচ্ছে টোটাল মার্কস কাউন্ট। দেখবেন এখানে সবার স্ট্যাটাস কিন্তু এখন এক্সাম গুলো হয়নি। জি। তো যারা অনেক সময় হয় 1-2টা অ্যাটেন্ডেন্স ছিল প্লাস 100% অ্যাসাইনমেন্ট করেছিল, এক্সামে একটু খারাপ হওয়ার পরেও তারা মানে পাস মার্ক, যেটা মিনিমাম পাস মার্ক যেটা, সেটা তুলে মানে সার্টিফিকেটটা নিতে পেরেছে। তো দেখলাম যে না, এটা এটা ভ্যালুয়েবল, এটা কাজে দেয় বেশ। পার ক্লাসে কেমন মার্ক থাকে স্যার আমাদের অ্যাটেন্ডেন্স এর জন্য?
0.5 পার ক্লাসে 0.25 সম্ভবত। 25 0.25 এখানে তে- চারটে ক্লাস করে অনেক 33 আর 5 42। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। স্যার এমনি ভার্সিটিতেও তো আপনার অ্যাটেন্ডেন্সে মার্ক থাকে। স্যার সেলিম হ্যাঁ রেজা। হ্যাঁ, পাশের এই রোল নাম্বারটা বললে না হলে আমার পক্ষে, অন্য বড় নাম তো বুঝছেন। সেলিম রেজা। সর্বশেষ সেমিনার কোনটা, রো নাম্বারটা বলুন। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের ঈদের আগে এক্সাম নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু অনেকেরই আপনারা আগ্রহ দেখাননি, তো ঈদের পরেই আমাদের এই উইকে এক্সামটা নিব। ওকে। 22। ওকে, বলছিলাম না এক্সাম এই উইকেই নিব, কারণ ঈদে অলরেডি আমি অনেক বললাম একটা ব্রেক দিয়েছি। ঈদের আগে এক্সাম হওয়ার কথা ছিল আমাদের, রিভিউ, লিনাক্স নিয়ে আলোচনা, কোয়েশ্চেন অ্যান্সার সময় দিয়েছি, এবং ঈদের পরেও বেশ কয়েকদিন আপনারা সময় পেয়েছেন, 3 দিন, অ্যাটলিস্ট 3 দিন তো সময় পেয়েছেন। 19 তারিখ থেকে সব অফিস খুলে গিয়েছে, 19, 20, 21, আজকে তো 23 তারিখ, 4 দিন সময় পেয়েছেন। সো এনাফ টাইম, ফার্দার আমি ডিলে করবো না এক্সামটা নিয়ে। এই সপ্তাহে এক্সামটা নিব। ওকে, মঙ্গলবার দিন রাতে, মঙ্গলবার দিন রাতে ক্লাস শুরুর আগে যে টাইমটা, 10টায় ক্লাস, জি 8টা স্যার। 9টার দিকে আমি হচ্ছে আপনাদের এক্সামের লিঙ্কটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো। ওকে, এবং স্যার কি এবার এক্সামটা কমপ্লিট করবেন এই এই 25 তারিখে। আজকে তো 23 তারিখ, অর্থাৎ নেক্সট ক্লাসে মঙ্গলবার দিন আপনারা এক্সামটা দিয়ে ফেলবেন। পরীক্ষা কি 8টার সময় হবে? 8টা বা 9টার দিকে, কারণ বিষয় হচ্ছে আমি মাঝে মধ্যে জ্যামে এমন ভাবে আটকে যাই, একে তো অফিসের কাজ থাকে, একটু লেট হয়ে যেতে পারে, এই জন্যই আমি মানে একদম ফিক্সড বলছি না যে এই টাইমে, যদি আমি জ্যামে আর আটকে যাই দেখা গেলো আর একটু লেট ক্লাস কি হলো। যথারীতি 10টায় হবে? হ্যাঁ ক্লাস হবে, ক্লাস 10টার সময় আচ্ছা। হবে। ওকে। স্যার স্যার এক্সামটা কি এমসিকিউ হবে? কিছু একটু প্র্যাকটিক্যাল অ্যাড করার ইচ্ছা আছে, দেখি আমি কতদূর আচ্ছা প্র্যাকটিক্যাল আচ্ছা, অ্যাড করতে পারি। এটা তো পুরোটা এলিনাক্সের উপর হবে তাই না স্যার? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার স্যার। আমার লিনাক্সে পড়েও আমি লিনাক্সে কোনো কমান্ড দিয়ে ক্লিয়ার করলে ওইটা কমান্ড ইজ নট ফাউন্ড হ্যাঁ, আসে। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার কমান্ড, সি কি বড় হাতে লিখছেন? জি না স্যার। কোনো স্ক্রিনশট আছে? স্ক্রিনশট তো নাই, আমি ড্যাশবোর্ডে দেখাই। এখন কি সামনে পিসি অন আছে? জি স্যার। ওকে, তাহলে একটু স্ক্রিন শেয়ার করে দেখান। স্যার একটা কথা বলার ছিল, হ্যাঁ বলুন। যেটা হচ্ছে আমাদের এই অ্যাটেন্ডেন্স নিয়ে আজকে আমরা দেখলাম যে প্রায় মোটামুটি 10 মিনিট মতো চলে গেছে। মানে এটার মধ্যে হচ্ছে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এই কারণে আমি বললাম যে জিনিসটা আমরা কিন্তু সবাই সবার যে একটা পার্সন এখানে যে রোল নাম্বারটা দেওয়া আছে সবাই এটা জানি। তো আমরা সাপোজ যদি এরকম শুরু করি যে হচ্ছে যার এক সে নিজে থেকে এক বললো, দেন হচ্ছে গিয়ে এইভাবে যদি হয় তাহলে হচ্ছে আমাদের মনে হয় যে বিশৃঙ্খলাটা কম হয়। মানে বিশৃঙ্খলা বলতে এরকম, সাপোজ হচ্ছে অনেকে জয়েন পরে করতে পারে, সে তো তখন তো সে একাই থাকবে, একজন দুইজন। কিন্তু এখানে এখানে তো আমরা সবাই হচ্ছে গিয়ে একসাথে বলতেছি, এই কারণে বললাম আর কি।
আচ্ছা, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন মাত্র পঞ্চম ক্লাস, একটু প্রথম প্রথম একটু এরকম হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্যার একটা যদি আমি বলি স্যার, এটা হচ্ছে এরকম যে আমরা যদি ক্লাসটা শুরু করি, জানি না হবে কিনা, যদি ক্লাসটা আমরা শুরু করি, যে ফার্স্টে শুরু করি যে একটা টপিক করতেছি, একটা শেষ করি, এন্ড দেন প্রবলেম হলে সবার শেষে দিকে, কারণ আমরা যদি সবাই একসাথে জয়েন করে ফেলছি, তো আমরা যদি মেইন টপিকটা শিখে ফেলি তারপর গুলো যদি প্রবলেম দেখি, তখন ভালো হবে না? না, অনেকে আছে, মানে এখানে তো মিক্সড টাইপের, আপনারা কেউ কেউ আছেন অলরেডি জব করছেন আইটি ফিল্ডে, আর কেউ কেউ আছেন অনেক বিগিনার। তো অনেক কনফিউশন থাকে, দেখা যাচ্ছে যে আগের আমার কি অনেক ক্লাস আছে মানে রিলেটেড, আগের দিনের টপিক না বুঝলে পরের দিন বোঝা যায় না, মানে আমার আলোচনাগুলো এমন ভাবে সাজানো। তো যেটা হচ্ছে যে ওই মানে কনফিউশন প্রত্যেকটা। জন্য একটু সময় দেয়া লাগে এর জন্য, যে না আগে আগে কোশ্চেন গুলো সলভ করে দেখা গেলো একটা কমান্ড রান হচ্ছে না। সাপোজ এই যে একজন ওনার লিনাক্স মনে করে ওপেনই হচ্ছে না। তো ওরকম সিনারিওতে আমি যদি এখন উনি বুঝতেই পারছে না লিনাক্স, আমি এখন লিনাক্সে একটা টুলস নিয়ে যদি দেখে, তখন ওনার জন্য এটা কনফিউজিং হয়ে যাবে। এটা ঠিক আছে, এই জন্য এটা আমি ঠিক আছে। মানে আগে এক সময় ছিল যে ওই শেষের দিকেই কোশ্চেন নিতাম, কিন্তু পরে দেখলাম যে না, মানে অনেকেই তো একদমই বিগিনার, একটু একটু এর জন্য আলাদা করে একটু সময় দেয়া লাগে। বা আবার অনেক সময় এমন হয় যে ক্লাসে আলোচনা করতে করতে রাত মনে করুন 12টা বেজে গিয়েছে, তখন আসলে নিজেরও এনার্জি থাকে না এক্সট্রা টাইমে কোশ্চেন নেয়ার। সব বুঝতে দিক পারছি। বিবেচনা করে ভাবলাম যে আচ্ছা, শুরুর দিকে 10-15 মিনিট আমরা একটু সময় দিই। ওকে। দুর্জয় মজুমদার, আপনার হোয়াইট বোর্ড শেয়ার হয়ে আছে, আপনার কমান্ড দেখতে পাচ্ছি না। একটু লিনাক্সের স্ক্রিনটা শেয়ার দিবেন। আমি এখান থেকে আপনার শেয়ার অফ করে দিলাম, আপনি এবার নতুন করে শেয়ার দেন আপনার স্ক্রিনটা। ওকে। তত সময় লিনাক্স নিয়ে যদি আরো কারো কোনো কনফিউশন থেকে থাকে ক্লাসে শেয়ার করতে পারেন। আমাদের প্ল্যানিং ছিল গতদিন আমরা নেটওয়ার্কিং এর আলোচনা শুরু করব, তাই না? আমি কি কিছু আলোচনা করেছিলাম এদের আগে নেটওয়ার্কিং নিয়ে? না স্যার, না ওরকম ভাইয়া। কিছু হয়নি, আমাদের আচ্ছা আচ্ছা। লিনাক্স নিয়ে হচ্ছে কথাবার্তা ছিল। নেটওয়ার্কিং এ কোনো ক্লাস শুরু করি না। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্কিং এর যেহেতু শুরু করতে পারি আজকে, অবশ্যই এটা নিয়ে হ্যাঁ, আমাদের আলোচনা স্টার্ট করতে হবে। আপনি কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? হ্যালো। মজুমদার, স্যার দেখা হয়েছে। যাচ্ছে না আপনি? আহ, না, আপনি আবারও হোয়াইট বোর্ড শেয়ার করেছেন। আপনি শেয়ার স্ক্রিনে ক্লিক করে আপনি আহ দেখুন আপনার কালি লিনাক্স বা এইটার উইন্ডোটা দেখাবে, কালি লিনাক্স লেখা যে উইন্ডোটা, সেটা শেয়ার করুন। সাবনেটিং এর স্যার আমার কনসেপ্ট, সাবনেটিং অ্যাটেন্ডেন্স এর, নেওয়া হয় নাই। হ্যাঁ যাচ্ছে attendance, কত নাম্বার রো? আচ্ছা না, দুটার মধ্যে স্ক্রিন শেয়ার দিচ্ছে। তো এখন আমারটা দিলে ওনারটা দেখা করা যাবে। হ্যাঁ, এসেছে আপনার ভার্চুয়াল বক্স দেখা যাচ্ছে। একটু কোন কমান্ডে ইস্যু হচ্ছে একটু দেখাবেন। স্যার ঈদের ঈদের বন্ধে আহ ঈদের বন্ধে অবশ্য আসলে এনজয় করার টাইম, এরপরে ঈদের বন্ধের পরে কেউ কি এক্সট্রা কিছু অ্যাডিশনাল স্টাডি করেছে? স্যার আমি একটু পরে আর আবার স্ক্রিনশট দিয়েছি, পিসিতে হালকা প্রবলেম হইতেছে। আচ্ছা, কোথায় দিয়েছেন? এই জুমের চ্যাটে? জি স্যার। ওকে, আমার এখানে এখনো আসেনি, লোড হচ্ছে। স্যার আমার অ্যাটেন্ডেন্স তার দেওয়া হয় নাই, একটু দয়া করে হ্যাঁ দিবেন। হ্যাঁ, এর আপনার আগের ক্লাসেও আমার এরকম হয়েছিল, মানে আমার নাম আসে কিন্তু এখানে মানে অ্যাটেন্ডেন্স দেন না স্যার ওনার এরকম। আচ্ছা, 28 নাম্বার মনে হয়, 28, রিয়াদ হাসান দিদা। হ্যাঁ হ্যাঁ, আজকে তাই হয়েছে। কি গতদিন ছিলেন? হ্যাঁ হ্যাঁ। ওকে।
আজকেও আমি প্রথম থেকেই ছিলাম, কিন্তু কেন যে দিলেন না? ঠিক আছে। রিয়াজুল হিরা, ক্লাস বি সাবনেটিং পারবেন? আমাদের অবশ্য একই করা লাগে না, তবে হ্যাঁ সাবনেটিং শিখে এসেছেন, এটা বেটার, কনসেপ্টটা কাজে দিবে। যাই হোক, আমরা আহ, কি বলে নেটওয়ার্কিং এর আলোচনাটা স্টার্ট করি। ঘটনা হচ্ছে, আমি কোন একটা নেটওয়ার্ক হ্যাক করতে যাই, অথবা একটা সিস্টেম হ্যাক করতে যাই, বা ওয়েব হ্যাক করতে যাই, যেটাই যাই, আমার ইন্টারনেট কানেক্টিভিটি দরকার। সবসময় ইন্টারনেট কানেক্টিভিটি লাগে তা কিন্তু আবার সত্যি না। বাইরের ইন্টারনেট ছাড়াও লোকালি আমাদের মনে কোন অফিসে 50টা কম্পিউটার আছে ফর এক্সাম্পল, এই 50টা কম্পিউটার নিজেদের ভিতরে কানেকশন হতে পারে, নিজেরা কানেক্টেড থাকতে পারে, কিন্তু ওকে, তো এই জায়গাতেও যদি আমি হ্যাক করতে চাই বা হ্যাকিং এর চেষ্টা করতে চাই, যে ঘুরে ফিরে কম্পিউটার নেটওয়ার্কের কনসেপ্ট আসছেই। আমি সার্ভার হ্যাক করতে যাই, সেখানে কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেটে যোগাযোগ করছি, সেখানে কম্পিউটার নেটওয়ার্ক। ফার্স্ট অফ অল, হ্যাকিং এর যে কাজগুলো হয়, আমরা মূলত এই যে টেকনোলজি, টেকনিক্যাল যে জিনিসপত্র, মেথোডোলজি যা আছে, এগুলোর অপব্যবহার করি। কেমন, মনে করুন আমার একটা লিনাক্সের একটা কমান্ড, মনে করুন এইভাবে, কি বলে যে, মনে আছে আপনাদের, মনে সময় দেখিয়েছিলাম যে আমি কাজ কমান্ড দিয়েও ফাইল ক্রিয়েট করতে পারি, আবার ইকো যে কমান্ড, হ্যাঁ, এটার কাজই হচ্ছে গিয়ে কিছু একটা প্রিন্ট আউট করা, এইটা দিয়েই আমি মনে করুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলাম। এই যে অল্টারনেটিভ, মানে এটা নর্মাল ফ্লো যেটাই আমি অপব্যবহার করছি। আমার ফাইল ক্রিয়েট করতে দিবে না, কাজ কমান্ড ব্লক করে রেখেছো, আমি এই এই নাম দিয়ে আহ, একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম এই কমান্ড। ওকে, তো এই যে আমি সিস্টেমটার উলট পালট করতে চাচ্ছি, সেই পার্সপেক্টিভে আমার কম্পিউটার নেটওয়ার্ক জানার দরকার। আবার কিছু হ্যাকিং, মানে নেটওয়ার্ক হ্যাকিং এর টেকনিকে সরাসরি আমরা নেটওয়ার্কের এই কনসেপ্ট গুলোই ইমপ্লিমেন্ট করতে থাকি। ঠিক আছে, বিভিন্ন টুলস, হ্যাকিং এর অনেক টুলস আছে আপনাদের, একদম প্রথম ক্লাসে বলেছিলাম যে হ্যাকিং এর অনেক টুলস আছে, সেটা সত্য, কিন্তু এগুলো কিভাবে কাজ করে, কেন কাজ করে, এগুলো তো আমাদের ফোকাস দেওয়া জরুরি। আদারওয়াইজ আমাদের, আমরা হ্যাক করতে পারবো না, অ্যাক্সেস নিতে পারবো না, বা আমাদের যে আলটিমেট গোল সেটা যেতে পারবো না। ওকে, তো এই যে কম্পিউটার নেটওয়ার্ক, এটা মোস্ট অফ দ্য টাইম কি হয় জানেন, অ্যাক্টিভিটি গুলো হয় ব্যাকগ্রাউন্ডে। হুম, তো ব্যাকগ্রাউন্ডে অ্যাক্টিভিটি, যেমন এই মুহূর্তে আপনারা ক্লাসে আছেন, ক্লাসে যে কথা বলছেন বা আমার কথা শুনছেন, এই সব অ্যাক্টিভিটি আপনার মোবাইলে কি সামনে একটা জুম অ্যাপস আছে, সব ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, আমরা চোখেও দেখছি না, বুঝতেও পারছি না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক নেটওয়ার্কে কমিউনিকেশন হচ্ছে। তো হ্যাক করতে গেলে এই যে ব্যাকগ্রাউন্ডে কি কি ঘটনা ঘটে চলছে, কিভাবে ম্যানিপুলেট করা যায়, এগুলো দরকার। তো একটু চোখে দেখতে পারলে ভালো লাগে, তাই না, যে আমার এই মুহূর্তে কম্পিউটারে কমিউনিকেশন যে হচ্ছে। আচ্ছা, চ্যাটে আপাতত একটু টেক্সট দেওয়া আপনার অফ রাখি, কেমন? বারবার নোটিফিকেশন আসলে মনোযোগটা নষ্ট হয়। যেটা বলছিলাম, যে এই যে আমরা, আমাদের ইন্টারনেটে কমিউনিকেশন হচ্ছে, যোগাযোগ হচ্ছে, এটা একটু চোখে দেখতে পারলে কিছুটা রিয়েলাইজ করতে সহজ হয়, তাই না? আচ্ছা, তো অনেকে আছে এই কম্পিউটার নেটওয়ার্কের আলোচনায় যেটা করে যে ওএসআই মডেল, টিসিপি/আইপি মডেল এইভাবে ব্যাখ্যা করে থাকে। আমি আমি ওই অ্যাপ্রোচে যাব না। প্রথমত এরকম একাডেমিক আলোচনা একটু বোরিং লাগে, বা আরেকটা প্রবলেম যেটা হয় যে, মানে যে একটা আছে না, জীবনের সাথে সম্পর্ক করা হয়ে যায় কষ্ট। যদিও এটা আলটিমেটলি এগুলো খুবই ভালো কনসেপ্ট, ওএসআই মডেল, টিসিপি/আইপি যে মডেলের যে কনসেপ্ট গুলো, হ্যাঁ, এই যে একাডেমিক যে আলোচনা, এগুলো এন্ড অফ দ্য ডে কাজে লাগে, এবং এই কনসেপ্ট মানে কিভাবে ব্যাকগ্রাউন্ডে সব ঘটনা ঘটছে বোঝাতে, কিন্তু এজ এ বিগিনার আমার তো, মানে এগুলো আমি ওভারঅল পিকচার তো দেখতে পাচ্ছি না, বুঝে ওঠা কষ্ট। যাই হোক, আমি ওইভাবে অ্যাপ্রোচে যাবো না, প্র্যাকটিক্যালি
যে জিনিসগুলো আমি চোখে দেখতে পারি, ধরতে পারি, সেগুলো দিয়ে আমরা উদাহরণে যাব। তো এই মুহূর্তে আমাদের লিনাক্স যে কম্পিউটারটা আমাদের চলছে, ওর কি কি ইন্টারনেটে অ্যাক্টিভিটি আছে? যদিও এখানে উপরে দেখুন যে প্রসেস একদমই নাই, সিপি ইউজেস 1 পয়েন্ট সামথিং 1%ও হচ্ছে না। হ্যাঁ, কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাক্টিভিটি নাই। এই ক্ষেত্রে আমরা একটা ভালো টুলস ব্যবহার করতে পারি, ওয়্যারশার্ক। এই ওয়্যারশার্ক টুলসটা নিয়ে অবশ্য আপনাদের পরবর্তীতে একটা ক্লাসে আমি আলোচনা করবো, আমার প্ল্যানিং আছে তখন আরেকটু ডিটেলসে যাবো এটাতে। ওকে, যদি সুযোগ পাই। আদারওয়াইজ মানে আপাতত বোঝার দরকার নেই কি হচ্ছে, কিন্তু ইন্টারনেটে যে অ্যাক্টিভিটি গুলো হয় সেগুলো আমরা ওয়ারশাকে ধরতে পারি, দেখতে পারি। এটা কেমন, আমি আবার এটা মিনিমাইজ করি। আমার এখন কোনো অ্যাক্টিভিটি নাই, ওই দেখুন ওয়ারশাক কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে খালি। আমি কোথাও একটা রিকোয়েস্ট পাঠাই, পিং, কাকে পিং দেওয়া যায়, google.com/C4। দেখুন এই যে আমি পিং রিকোয়েস্ট পাঠিয়েছি, এই যে আসলে আমার কম্পিউটারে ইন্টারনেটে যে কানেক্টিভিটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়্যারশাকে সেগুলো ধরা পড়ছে। আমার 4টা কাজ, কি বলে, 4টা প্যাকেট পাঠানো শেষ, আমার এটা থেমে গিয়েছে। ওকে, আমরা নর্মালি কি হয় এতটুকু পর্যন্তই দেখছি, কিন্তু শুধু কি এতটুকু ঘটনাই ঘটেছে? না, এখানে অনেকগুলো ঘটনা ঘটে। এখানে দেখুন কতগুলো প্রোটোকল আছে, এই প্রোটোকলের আলোচনা তো আমি যাব। ফন্ট কি দেখা যাচ্ছে? ফন্ট গুলো কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখা যাচ্ছে। দেখি একটু জুম করে দিই। আসসালামু আলাইকুম স্যার। স্যার শোনা যাচ্ছে? নেটওয়ার্ক মাঝে মধ্যে একটু ড্রপ করে, হ্যাঁ। কেউ একটা কিছু বলছিলেন, কিন্তু আমি টুংটাং আওয়াজ ছাড়া কিছু শুনতে পাই না। জি স্যার, ওনার কথা শোনা যায় না। আলু ডাটা পুঁই শাক। আর আপনারা আপনাদের ভিডিও অফ করে রাখতে পারেন, কারণ এমনিতেই জুমে হচ্ছে স্যার অনেক আমি হচ্ছে আরিফ ব্যান্ডউইথের স্যার, ব্যাপার। আমাদের স্যার শুনতে পাচ্ছেন? আর বাকিরা কি শুনতে পেয়েছেন কিছু? না, তেমন কিছু শোনা যায়নি। যাদের নেটওয়ার্কের আচ্ছা, প্রবলেম হবে তারা ওই যে চ্যাট বক্সে মেসেজ দিলেও ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, একটু মেসেজ দিলে দেখা যায়। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে এখানে অনেকগুলো প্রোটোকলের নাম লেখা, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাক্টিভিটি হয়। প্রোটোকল কি জিনিস এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। এআরপি, ডিএনএস, আইসিএমপি এগুলো নিয়েও কথা বলবো। এবং আরেকটা বিষয় খেয়াল করুন, এখানে কতগুলো সংখ্যা লেখা। হয়তো কেউ কেউ আপনার এটার সাথে কিছুটা পরিচিত, যে আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আমরা এই যে google.com বলি বা এটা বলি, এগুলো কিন্তু আসলে কম্পিউটার বুঝে না। কম্পিউটার বুঝে শুধু সংখ্যা। চাইলে কম্পিউটারকেও বোঝানো যায়, google.com নাম ধরে বোঝানো যায়, কিন্তু অনেক প্রসেস আছে। এবং কেন আসলে এগুলো কমপ্লেক্স, কেন এভাবে হয় না, এগুলো আমরা ক্লাসে কথা বলবো, আলোচনা করবো। যেটা আমি মনে করি এই একটাতে যদি ক্লিক করি, হ্যাঁ, আমার কি কি ডাটা এখানে সেন্ড হয়েছে, 40 বাইটের ডাটা সেন্ড করেছে সে, এখানে সব ডিটেইলস এখানে দেখাচ্ছে, একদম ইন ডিটেইলস। এই ডান দিকে হচ্ছে হেক্সা ডেসিমেল ফরম্যাট আমাকে শো করতে থাকে। ওকে, কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেসে ডাটা গুলো যাচ্ছে সবকিছু। এবং এগুলো কিন্তু ওয়ারশার্ক টুলস নিজে যে বলছে, নিজে যে এগুলো জেনারেট করছে তা কিন্তু না। ও হয়তো কালারিং করেছে, এই যে গোলাপি কালার, নীল কালার, এই কালারটুক সে করেছে সত্য, কিন্তু এই যে এখানে এত এত তথ্য লেখা, এগুলো কিন্তু বাস্তবেই লেখা থাকে। এটা কিন্তু টুলস এর জেনারেট করা না। বাস্তবে এই মুহূর্তে যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন আপনি, এটাও যদি রিয়েল টাইম এভাবে ক্যাপচার করেন, হ্যাঁ, এটা যদি মনিটর করেন, দেখবেন এখানে এরকম বিভিন্ন ইনফরমেশন লেখা থাকছে, তথ্যের আদান প্রদান করছে। ওকে, তো এটা গেল আমার কম্পিউটারের কথা। আমার আমার কম্পিউটার থেকে যে ডাটার আদান প্রদান হচ্ছে সেটা। বাইরের ইন্টারনেটটা দেখতে কেমন?
যদিও ইন্টারনেটের এখন ট্রানজিশন হচ্ছে, এখন স্যাটেলাইট নির্ভর কমিউনিকেশন হচ্ছে, তাই না? সেটা যে স্টারলিং যেটা ইলন মাস্ক করেছে, আপনারা জানেন এটা নিয়ে কেউ কিছু আপডেট বাংলাদেশে কি এসেছে? এই ওটা এখন বছর তো আসে নাই আসার মনে হয়। কথা। বাংলাদেশে আসে নাই। এই তো বাংলাদেশে এখনো আসেনি। দেখি কোন সাইটটা লোড নেয়। এই যে বা আমরা যে পৃথিবীর ইন্টারনেটটা দেখি, ইন্টারনেটটা হচ্ছে এটা সমুদ্রের নিচ দিয়ে। এই যে বাংলাদেশে একটা হচ্ছে সেন্ট মার্টিনে, এই যে কক্সবাজারে, আর একটা হচ্ছে কুয়াকাটা। দুইটা হচ্ছে সাবমেরিন কেবল স্টেশন। পুরো পৃথিবীর ইন্টারনেটের সাথে এই স্টেশন দিয়ে আমরা কানেক্ট হয়ে আছি। এবং এই স্টেশন, এই গোলাপিটা দেখুন, সরাসরি গিয়ে সিঙ্গাপুরের যে লাইনটা আছে, হ্যাঁ, গালফ অফ থাইল্যান্ড সিঙ্গাপুর, এইখানে কানেক্ট হয়। যার কারণে দেখা যায় যে বাংলাদেশ থেকে যে যারা গেম খেলেন, আপনারা কেউ কি গেম টেম খেলেন নাকি, ফ্রি ফায়ার, পাবজি বা এই জি স্যার। টাইপের? মাঝে মধ্যে যে ভিপিএন, মানে একটু ভালো সার্ভারের জন্য ভিপিএন টিপিএন দিয়ে খেলা লাগে বা ব্লক করে দেয় অনেক কান্ট্রিতে। তো দেখা যায় যে সিঙ্গাপুরের সার্ভারে পিংটা খুব ভালো হয়, মানে খুব স্মুথলি খেলা যায় একদম জি স্যার, বাংলাদেশের আমিও মতোই। খেলছি সিঙ্গাপুরেরটা। হ্যাঁ, 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 হ্যাঁ। এটা রিজন হচ্ছে যে বাংলাদেশ থেকে সরাসরি সিঙ্গাপুরে হচ্ছে আমাদের কানেক্টিভিটিটা দেয়া। সিঙ্গাপুরে যেখানে এখানে এই অনেকগুলো সাবমেরিন কেবলের স্টেশন আছে এখানে, এই সিঙ্গাপুর রিজিয়নে। ছোট্ট একটা দেশ কিন্তু অনেক কি আছে। তো এই সমুদ্রের নিচ দিয়ে পুরো পৃথিবীটা আমরা একসাথে সমুদ্রের নিচ দিয়ে কানেক্ট হয়েছে। আরেকটা বলছিলাম, ওই যে যে স্টারলিং যে স্যাটেলাইট, ওটা দিয়েও কমিউনিকেশন হয়। ওটার মেকানিজম একটু ভিন্ন। ওকে, মোস্ট অফ দা কমিউনিকেশনই কি হয় আমাদের এই সাবমেরিন কেবল। এখানে কি লাইভ কোনো ম্যাপ আছে না, যাই হোক। কিন্তু ঘটনা হচ্ছে কি বিশাল জঞ্জাল, তাই না? এখানে তো শুধু একটা সাবমেরিন কেবল, এই একটা সাবমেরিন কেবলে যদি আপনি খেয়াল করেন, পুরো বাংলাদেশে কত, এখন 18 কোটি মানুষ, দুইটা সাবমেরিন কেবল দিয়ে আমরা কমিউনিকেশন করছি, তাই না? শুধু বাংলাদেশে 18 কোটি মানুষ, ওয়ার্ল্ডে কত, 7 বিলিয়ন না 700 বিলিয়ন, কত বিলিয়ন পিপল জানতেন আমার এক্সাক্ট মনে নেই। তো এত মানুষ, এত ইন্টারনেট, এবং প্রতি মিনিটে মানে কি বলে, টেরাবাইটের চেয়ে বেশি বেশি ডাটা ফ্লো হচ্ছে, আলোর গতিতে ফ্লো হচ্ছে। এগুলো, এই এত জঞ্জাল, তারের জঞ্জাল, কোটি কোটি মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ কমিউনিকেশন করছে। এটা মোটেও সহজ কোনো বিষয় না, তাই না? আমরা যদি এটা অপারেট করতে চাই, ম্যানেজ করতে চাই, আমরা তালগোল পাকিয়ে ফেলবো, তাই না? এইখানে এসে তালগোল পাকিয়ে যাবে, বা এইখানে, এখানে অবশ্য পুরো মহা সমুদ্র, প্যাসিফিক ওশেন, ইউএসএ তে, তো ইউএসএ তেও অনেকগুলো স্টেশন করা, তাই না? তো সবগুলো একটা নিয়ম নীতি মেনে চলে। হ্যাঁ, এটাকে একটু আগে যে টুলসটা দেখলাম ওয়ার সাথে, ওখানে একটা নাম লেখা দেখেছেন, প্রোটোকল। আমি নোট প্যাড করি। কম্পিউটার নেটওয়ার্ক, আমাদের কম্পিউটার নেটওয়ার্কের আলোচনা। তো ফার্স্টে যে টার্মিনোলজির সাথে আমরা পরিচিত হবো সেটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল জিনিসটা কি? কিছু সার্টেন রুলস। যে মাঝে মধ্যে দেখেন না আপনাদের এলাকায় এমপি বা মন্ত্রী গেলে কি হয়, সামনে পিছনে সব সময় গাড়ি থাকে। হ্যাঁ, এটাতে তারা নিজেরা বলে পুলিশ নিয়ে আসে তা কিন্তু না, মানে এটা আইন এরকম আছে, এনএসএ, এনএসআই, পুলিশ, গোয়েন্দা, তাদের এভাবেই রুলস করা যে যখনই তারা রাস্তায় বের হবে, সামনে পিছনে এরকম প্রোটেকশনের ব্যবস্থা অলওয়েজ থাকবে, একজন একজন হলেও পুলিশ যেন থাকে। হ্যাঁ, এরকম বিভিন্ন রুলস তৈরি করা। ওকে, এবং রুলস তৈরি করছে কেন? যেন বিশৃঙ্খলা না হয়, তাই না? তো এই সাবমেরিনটা বলে যে আমরা চোখেই দেখতে পাচ্ছি যে কি বিশাল একটা অবস্থা, পুরো পৃথিবীর ইন্টারনেট আমরা এই এই জায়গাটা খালি খেয়াল করুন, এই মালয়েশিয়া, অস্ট্রেলিয়ার এই জায়গাটা, আবার এই আরব যে কান্ট্রিটা, আহ কি বিশাল একটা পরিধি। তো এইখানেও যদি এরকম কিছু
সুন্দর নিয়ম নীতি না থাকে, ম্যানেজমেন্ট না হয়, টেকনিক্যাল বিষয়বস্তু হচ্ছে। আবার আমার কি কি আমার অনেকগুলো ইস্যু আছে। একটা হচ্ছে মেইনটেনেন্স, হ্যাঁ, মেইনটেইন করা, আবার ফাস্ট হতে হবে, কমিউনিকেশন খুব দ্রুত যদি না হয়। হ্যাঁ, আমার দেখা যাচ্ছে এই এই ক্লাসটাই যদি আপনারা ক্লাসে শুনতে যদি না পারেন, একটু যদি স্লো হতো, বেশি না, মানে কোনো 1 সেকেন্ড পরে আমার কথা শুনতে পাচ্ছেন, এখন কিন্তু প্রায় রিয়েল টাইমের মতোই মনে হচ্ছে আপনার কাছে, তাই না? যে আমি কথা বলছি, সাথে সাথে আপনার কানে সেটা চলে যাচ্ছে। খুব ফাস্ট কিন্তু এটা কমিউনিকেশনটা। যদি খেয়াল করুন, বেশি না, মাত্র 1 সেকেন্ড করে ডিলে করেও যদি আমার কথাগুলো আপনার কাছে দিত, কেমন মনে হতো? কেমন অগোছালো লাগতো না? পুরো ক্লাসটা এলোমেলো, যে আমি লিখছি এক জিনিস, আপনি কানে শুনছেন আরেক জিনিস, তাই না? জি স্যার। তো আমার খুব স্যার আমি আমার ফাস্ট কমিউনিকেশন। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। তো খুব ফাস্ট কমিউনিকেশন দরকার আমার, মেইনটেইন করা এত হিজিবিজি বিশৃঙ্খলা। তো অনেক ইস্যু আছে, ফাস্ট আছে। আবার আমার কিছু লিমিটেশন আছে, হ্যাঁ, আমি চাইলেই আবার সবকিছু করতে পারি না। আবার আবার কম্প্যাটিবিলিটি বিষয় আছে। আহ, মনে করুন, মনে করুন আপনারা কেউ একজন 1900 বা মনে করুন 2010 সালের কোন একটা কম্পিউটার ব্যবহার করছেন, খুব পুরনো একটা কম্পিউটার। আমি হয়তো এখানে 5G মোবাইল বা লেটেস্ট কোনো আইফোন দিয়ে কথা বলছি, তাই না? তো এই যে আপনার সাথে যে আমি যোগাযোগ করতে চাচ্ছি, এখন আপনি পুরনো ডিভাইস বলে কি আপনাকে আমি একদমই ইন্টারনেটের বাইরে বের করে দিব? বা আপনি কি ইন্টারনেট কানেক্টিভিটি পাবেন? পাবেন, তাই না? তো অনেকগুলো ইস্যু আছে, সবগুলো সলভ করা দরকার। তো এই জন্য ইন্টারনেটটা কিছু সার্টেন রুলস মেনে চলে, কিছু স্ট্যান্ডার্ড মেনে চলে। এই স্ট্যান্ডার্ড গুলোর ডিফাইনের জন্য অথরিটি আছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডের জন্য আনসি স্ট্যান্ডার্ড বা আরএফসি আছে। হ্যাঁ, এরা এই স্ট্যান্ডার্ড গুলো তৈরি করে থাকে বা বলে থাকে যে ইন্টারনেটে এইভাবে এইভাবে কমিউনিকেশন হবে, এইভাবে এইভাবে তথ্যের আদান প্রদান হবে। ঠিক আছে, তাতে কি কি হবে? আমার এই যে যা যা অসুবিধা আছে, আমার যে পেইন পয়েন্ট গুলো আছে, যে আমার মেনটেন করতে হবে, ফাস্ট হতে হবে, আমার কিছু লিমিটেশন আছে, আবার সবার সাথে সব ডিভাইসের সাথে কমিউনিকেশন করা লাগবে, তাই না? এগুলো করে দিচ্ছে কি আমাদের প্রোটোকল। আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে প্রোটোকলটা এমন বিষয়, মনে করুন আমি একটা জিনিস লিখছি ABCD, এইভাবে লিখছি। হ্যাঁ, তখন আপনার ওখানে কম্পিউটার মনে করেন আপনি নিজের মতো একটা প্রোটোকল বানিয়েছেন, তাতেও কমিউনিকেশন হবে, কিন্তু ঘটনা হচ্ছে দুই পক্ষ দুই ধরনের প্রোটোকল, দুই ধরনের রুলস মেনটেন যদি করেন। আমি বলছি যে আমি বাম থেকে ডানে এইভাবে পড়বো, আপনি বলছেন যে না আমি আরবিতে এক্সপার্ট, আমি এসব বাম থেকে পড়তে পারবো না, আমার ডান থেকে পড়তে হবে, আমার রুলস এরকম। তা আপনার কাছে মেসেজ হতে যাবে DCBA, তাই না? তা আমি বলছি ABCD, আপনি ওখানে দেখতে পাচ্ছেন DCBA, কারণ আপনার রুলস অন্যরকম। তো সব পক্ষ যেন এই সার্টেন রুলস মেনে চলে, সবাই যেন ইন্টারনেট একই ভাবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে, ঠিক আছে? সেটাও কিন্তু এনশিওরের দরকার আছে, সেগুলোও সুনির্দিষ্ট থাকার দরকার আছে। তো প্রোটোকল জিনিসটা এই কাজটাই করে থাকে, ও অনেক কিছু ডিফাইন করে দেয়, অনেক কিছু বলে দেয় আমাদের, এইটাকে এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, কেমন? স্যার আচ্ছা। আমি আমার স্ক্রিনশটটা কি স্যার শেয়ার করব? আহ কেন? ওই বলছিলাম না আমার একটা সমস্যা হইতেছে কালি লিনাক্সে। আপনারা স্ক্রিনশট চ্যাটে দেন, স্ক্রিনশটটা জি স্যার। জুমের চ্যাট বক্সে দেন। ওকে। তো এই যে প্রোটোকল, সে বেশ কিছু, মাত্রই বললাম যে অনেক কিছু আমাদের ডিফাইন করে রেখেছে, অনেক রুলস সেট, মেকানিজম ডিফাইন করা। এখন ঘটনা হচ্ছে এই যে আমরা কমিউনিকেশন করতে যাচ্ছি বা কমিউনিকেশন করব, একদম বেস বেস লেভেলে যে ঘটনাগুলো ঘটে, আমি আরেকটা, হ্যাঁ, এগুলো বেশ বেসিক কনসেপ্ট, কিন্তু তারপরেও এগুলো না বুঝলে আমরা হ্যাকিং এর অনেক কিছু ধরতে পারবো না, কেমন? যেটা বলছে, মনে করুন আমরা যে ইনফরমেশন গুলো পাঠাই, সাপোজ আপনি একটা ছবি পাঠাতে চাচ্ছেন ইন্টারনেটের মাধ্যমে, ছবিটা কি হয় জানেন? এই ছবিটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়,
ইন্টারনেটে আসতো ছবি, মনে করেন এটা 100 কিলোবাইট, মনে করুন এটা 100 কিলোবাইটের একটা ছবি, এটা কিন্তু আস্ত ছবিটা এখানে যাবে না। ছবিটা ভেঙে ছোট ছোট, এটা আমাদের অপারেটিং সিস্টেম যে আছে না, আমরা উইন্ডোজ টাকা পয়সা দিই না, ক্র্যাক লাইসেন্স চালাই, তো সে যতই ক্র্যাক চালাই, সে মানুষটা ভালো, সে আমাদের হয়ে কাজটা করে দেয় রে। এই ছবিটা ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলে। হ্যাঁ, এই একটা ছোট টুকরো করলো, এইটাকে হচ্ছে, এবং এটার সাথে আরো কিছু অ্যাডিশনাল তথ্য যুক্ত করে। আমি এটাতেও যাব, আর একটু এখন সংক্ষেপে বলি সেটা কেমন। ওই যে একটা সময় বা এখনো তো আপনারা অনেকে যে বাসা বাড়িতে হোম ডেলিভারি নেন না খাবার দাবার, একটা সময় চিঠির আদান প্রদান ছিল, এখন তো ওটাই এখন মডিফাইড হয়ে কি হচ্ছে, আমরা বাসা বাড়িতে হোম ডেলিভারি নিই, বিভিন্ন জিনিসপত্র কিনি, তাই না? তো কি হয়, ওইটার পার্সেলের গায়ে লেখা থাকে না কার থেকে এসেছে, কার কাছে যাবে, টাকা পয়সা কোনো ডিউটিও আছে কিনা, বা সব পেইড কিনা, তাই না? এরকম অ্যাডিশনাল তথ্য লেখা থাকে। আমার পার্সেলটা আর এইটা হচ্ছে আমার সেন্ড হয়। তো প্রোটোকল আমাদের বলে থাকে যে আমাদের ইন্টারনেটে এই যে কমিউনিকেশন করব বা তথ্য পাঠাবো, এগুলো প্যাকেট আকারে সেন্ড হবে। বিশাল বড় তথ্যগুলো ভেঙে ছোট ছোট টুকরো হয়ে ছোট ছোট প্যাকেট আকারে আদান প্রদান হবে। ওকে, এই প্যাকেটের গায়ে বিভিন্ন ইনফরমেশন লেখা থাকে, প্রেরকের ঠিকানা, প্রাপকের ঠিকানা। আমরা স্কুল কলেজেও হয়তো আপনারা লিখেছেন বা হয়তো এখনো লেখেন অনেকে, যে চিঠি বা ইমেইলের কি বলে কোয়েশ্চেন অ্যান্সার লিখতে হয়। যাই হোক, তো এই প্যাকেট আমি তো একটা ছবি এঁকে একবার বোঝালাম, এবারে অ্যাকচুয়াল মানে এটা আরেকটা কনসেপ্ট থেকে দেখো যে নেটওয়ার্ক প্যাকেট কেমন হয় বা সেখানে কি কি থাকে। নেটওয়ার্ক প্যাকেট, ছবিটা এই যে ছবিটা হলো, এই হচ্ছে ছবিটা। ও হয়তো একটু অন্যভাবে এটা এক্সপ্লেন করেছে এটাকে। স্ট্রাকচার IPv6, এটা IPv4, IPv6 V4, এরকম কিছু বিষয় আছে। আচ্ছা, এটা নিয়েই দেখো, এটাও আমাদের লেটেস্ট প্রযুক্তির একটা। IPv6 আমি পরে বলছি। যেটা হয় আমার, এই যে প্যাকেটে যে রেড অংশটা আছে, এইখানে বেশ কয়েকটা ইনফরমেশন থাকে, খুব সবই সিগনিফিকেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, কার থেকে এই প্যাকেটটা পাঠানো হচ্ছে, কার কাছে যাবে। হ্যাঁ, আরো কিছু জিনিস এখানে অবশ্য থাকে, যে আমার ভার্সন, কিছু কি বলে সিরিয়াল নাম্বার বা এই টাইপের কিছু ইনফরমেশন থাকে। হ্যাঁ, কারণ এগুলো কেন লাগবে, বিশেষ করে সিরিয়াল নাম্বারটা, কারণ এই যে প্যাকেটটা এটা কত নাম্বার সিরিয়ালের, বা এটা এটা ওই পাশে গিয়ে তো সবগুলো প্যাকেট আবার জোড়া রাখতে হবে, তাই না? ছোট ছোট যে প্যাকেট বানিয়েছি 100 কিলোবাইটের ছবিকে ভেঙে 1 কিলোবাইটের ছোট ছোট প্যাকেট যে পাঠাচ্ছি, ওই পাশে গিয়ে তো এটা জোড়া রাখতে হবে, ওই পাশের কম্পিউটার বুঝবে কি করে? হ্যাঁ, এরকম কিছু আইডেন্টিফিকেশন নাম্বার টাম্বার অনেক জিনিসপত্র এখানে লেখা থাকে, সহজ বিষয়, সহজ ভাবে। প্যাকেটের এটাতে আবার আমরা আসবো। আমরা এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেস লেখা থাকতে হচ্ছে। আবার একটু সাবমেরিন কেবলে যদি আসি, তো পৃথিবীর বিশাল বড় নেটওয়ার্ক, মানে একটা সিঙ্গেল কেবল হলেও এক কথা ছিল, এরকম শত শত, শত শত না, হাজার হাজার লাইন, এবং কোটি কোটি ইউজার। তার চেয়েও বড় অসুবিধা হলো এত মানুষের এত লোকেশন, এই যে অ্যাড্রেস যে চাচ্ছে, এইটার রেকর্ড আমি রাখবো কি করে? এটা কিন্তু একটা বিশাল পেইন পয়েন্ট।
হ্যাঁ, আমরা যদি নর্মালি এভাবে চিন্তা করি যে আমার একটা অ্যাড্রেস, আমরা অনেকে আছে না যারা ঢাকার বাইরে আছেন, আর গ্রামে গিয়েছেন, আপনাদের যদি বলি যে আপনার গ্রামের ঠিকানাটা বলুন, মোস্ট অফ দ্য কেসে আপনারা কি করেন? আপনার গ্রামের নাম বলেন না, যে আমি কই থাকি, গাবতলী থাকি, কই, এটা কই, বগুড়াতে, তাই না? মেবি এরকম একটা জায়গা আছে গাবতলী বগুড়াতে, বগুড়াতে থাকলে মেবি, যাই হোক, বা এরকম হয়তো কি বলে, হাজি বাড়ি, বা এরকম আমরা বলে থাকি, হাইয়েস্ট এইটুকু বলি অনেক সময়, মানে যে অনেক লাস্ট গ্রাম আছে। লাস্ট অ্যাড্রেসটা ফার্স্টে বলি, বুঝিনি। তাই কি? বুঝিনি। লাস্ট অ্যাড্রেসটা এটা, ফার্স্টে বলি, যেমন হ্যাঁ, মানে যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের নর্মালি ঢাকায় তো তাও কিছু বিল্ডিং নাম্বার টাম্বার বলে যে অমুক বিল্ডিং এর এত নাম্বার ফ্লোরে থাকি। ঢাকার বাইরে হলে সেখানে আরো বেশি হযবরল অবস্থান আছে, অনেক বাড়ির হোল্ডিং নাম্বার আছে কিন্তু সেভাবে হোল্ডিং নাম্বার ধরে কেউ কিন্তু ইন্ট্রোডিউস করে না, তাই না? যে আমার অমুক বাড়িতে অমুক এলাকায় থাকে, শেষ, এতটুকু আমার ঠিকানা, তাই না? স্থায়ী ঠিকানা কি এতটুকু, নাথিং এলস, এবং মানুষ ভেরিফাই করতে জানে। তো এইভাবে যদি আমি একটা অ্যাড্রেস লিখি, এটা প্রায় দেখা যাবে, ফর এক্সাম্পল, এটা আমার দেখা গেল 500 কিলোবাইট জায়গা নিয়ে নিচ্ছে, হতে পারে এটা অনেকটা জায়গা নিয়ে নেবে, শুধু অ্যাড্রেস, আমি কিন্তু মূল ছবি পাঠাই নাই। সাপোজ আমার এই যে ছবি, হ্যাঁ, দেখা যাচ্ছে এটা টোটাল ছবির সাইজ, বা আমার যে ডাটা পাঠাচ্ছি টোটাল এটার সাইজ 100 কিলোবাইট, আর আমি একটা অ্যাড্রেস লিখতে বাসায় যাচ্ছি, খাবেন না? অ্যাড্রেসের সাইজ হয়ে গেছে 500 কিলোবাইট। ওকে, তো শুধু একটা অ্যাড্রেস লিখতে যদি এত জায়গা লাগে, আমার নেটওয়ার্কটা স্লো হয়ে যাবে না এখানে? আপনি আপনি কল্পনা করুন, আপনি একটা একজন একটা কথা শোনা যাচ্ছে না। মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, আর লাইন ছিল না। সে কিন্তু মোটর সাইকেল নিয়ে আর সামনে আগাতে পারবে না, তাই না? তো আমাদের জন্য এফিশিয়েন্ট একটা সলিউশন দরকার, ওই যে আগে প্রোটোকলের যে কথা বলছি, সে কিছু আমাদের এই যে ফাস্ট হতে হবে, আমাদের কিছু লিমিটেশন আছে, তাই না? এরকম ইস্যু গুলো মাথায় রেখেই প্রোটোকলটা সাজানো। কম্পিউটারের ক্ষেত্রে কি হয়, আমরা যদি কোনো একটা সংখ্যা দিয়ে অ্যাড্রেসটা লিখি, ফর এক্সাম্পল এই হাজিবার এইভাবে না লিখে আমি যদি এটাকে এরকম একটা সংখ্যা দিয়ে লিখি, এটা হাইয়েস্ট 1 কিলোবাইট না, হ্যাঁ, দেখা যাবে 8 বাইট, খুব অল্প। কোথায় 500 কিলোবাইট? 500 কিলোবাইট মানে কত? প্রায় 5,000 বাইট মেবি, কিলোবাইট বাইট একটা হিসাব আছে, আমার এক্সাক্ট মনে পড়ছে না। যাই হোক, এরকম কম্পারিজন, কোথায় 8, কোথায় 5,000, কি বিশাল ডিফারেন্স ক্রিয়েট হয়। তো যার কারণে এই যে আমাদের অ্যাড্রেস, এই যে প্যাকেটে দেখলাম যে অ্যাড্রেস লেখা থাকে, সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, এগুলো কি করে? এগুলো আমাদের সংখ্যার ভিত্তিতে লেখা হয়ে থাকে। ওকে, এই যে সংখ্যার মাধ্যমে যে অ্যাড্রেসটা লিখছে, এটা হচ্ছে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ওকে, আইপি অ্যাড্রেস হচ্ছে এই বিশাল ইন্টারনেট জগতে, আমাদের এই যে বিশাল বড় ইন্টারনেট, এত এত মানুষ, এত ডিভাইস, সেইখানে আমাদের প্রত্যেকের জন্য অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেস হবে, ইউনিক হতে হবে। দেখা গেলে একই বিল্ডিং এ, হ্যাঁ, অনেক গুলো ফ্ল্যাট আছে, তখন কি হচ্ছে, কনফিউশন তৈরি হয় না মাঝে মধ্যে? আত্মীয় স্বজন এরকম হয় যে এক বাসায় আসতে গিয়ে আরেক বাসায় চলে গিয়েছে, তাই না? এরকম হয় না মাঝে মধ্যে? হ্যাঁ, তো অ্যাড্রেসটা তো ইউনিক হওয়া চাই, না হলে তো আমি যে প্যাকেট পাঠাচ্ছি, এই যে একটা ছবি পাঠাবো কাউকে, এই ছবিটা ওই মানুষ পর্যন্ত যাবে না, ওই মানুষের কাছে যাবে না। ওটার জন্য ইউনিক অ্যাড্রেসটা, তো একে ফাস্ট লাগবে প্লাস ইউনিক লাগবে। ইউনিক, আমার দুইটা রিকোয়ারমেন্ট ছিল, ইউনিক
ইউনিক প্লাস ফার্স্ট, দুইটা ইস্যু একসাথে সলভ করে দিতে পারে আমাদের আইপি অ্যাড্রেস। সংখ্যা দিয়ে অ্যাড্রেস করব, সংখ্যা দিয়ে চিহ্নিত করব, তো তার আহ, এটা কি বলে রিপিট হওয়ার পসিবিলিটি কম, সবাই নতুন করে একটা অ্যাড্রেস। যদিও এখানে আরেকটা একটা ঘটনা আছে, ওটা নিয়ে আজকে হয়তো শেষ হবে না, নেক্সট ক্লাসে বলবো যে এখানে আরেকটা ঘটনা ঘটে। হ্যাঁ, একটু ইন্টারনাল ডিপ ডাইভে যাবো আমি। তো এই আইপি অ্যাড্রেস নিয়ে কথা বলি। আমাদের যেটা হয়, আমাদের আইপি অ্যাড্রেসটা কেমন। আচ্ছা, যেটা বলছিলাম আইপি অ্যাড্রেস নিয়ে কথা। আগে আইপি অ্যাড্রেসের সাথে আমরা একটু পরিচিত হই, হ্যাঁ, পরে আমরা আবার কানেক্টিং দ্য ডটস আমরা এটা লিখে রাখি। কানেক্টিং দ্য ডটস কেন আসলে ব্যবহার হচ্ছে, কোথায় ব্যবহার হচ্ছে, এটা আমরা একটু পরে গিয়ে ডট গুলো আবার মিলাবো। কেমন, আগে আমরা আইপি অ্যাড্রেসের সাথে একটু পরিচিত হয়ে আসি যে কি জিনিস, কিভাবে হয়। এই আইপি অ্যাড্রেস নিয়েও ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন জন বিভিন্ন ক্লাসিফিকেশন করে থাকে। অনেকেই এখনো আলোচনায় ক্লাসফুল অ্যাড্রেসিং এর একটা দুই ধরনের হয় আইপি অ্যাড্রেস, ক্লাসফুল, একটা হচ্ছে ক্লাসলেস। ওকে, আমাদের মেইনলি কাজে লাগে আসলে ক্লাসলেস আইপি অ্যাড্রেসটা। বা আসলে এটাও আমাদের এখানে অবশ্য ক্যালকুলেশন আছে, আমি একটু দেখাই ক্লাসফুল আইপি অ্যাড্রেস। ক্লাসফুল আইপি অ্যাড্রেস, আমার এখানে ভিপিএন আছে। আমি আরেকটা জিনিস দেখে আসি তার আগে, যে আমার আইপি অ্যাড্রেস হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। যদি আমি ভিপিএন কানেক্ট করছি, অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেসটা আমার এখানে দেখাবে না, কিন্তু বাস্তবে যেটা হচ্ছে, এই যে ইন্টারনেট বাইরের ইন্টারনেটে সবাই আমার আইপি অ্যাড্রেস জানছে কি, এই 23.106। তাইলে আপনারাও সার্চ করে দেখতে পারেন আপনাদের এই মুহূর্তে আইপি অ্যাড্রেসটা কত বা কি। ঠিক আছে, যেটা হবে যে শো করবে যে আপনি, আমার এখানে লোকেশন দেখাচ্ছে যে আমি ভিপিএন দেওয়া তো জন্য সিঙ্গাপুরের সব তথ্য। না, মানে অ্যাকচুয়ালটা দেখাচ্ছে না, কিন্তু বাস্তবে এখন যদি আমি ইউটিউবে সার্চ করি, ইউটিউব দেখবে যে এই অ্যাড্রেস থেকে, এই সংখ্যা থেকে কেউ একজন রিকোয়েস্ট করেছে। Okay, আচ্ছা, এই আইপি অ্যাড্রেসে যে ক্লাস, এরকম 5টা ক্লাস হয়ে থাকে, বিভিন্ন জন এটা রেফারেন্স হিসেবে ব্যবহার করে। এজন্য একটু জেনে রাখা ভালো, কারণ কোন ক্লায়েন্ট যে আসলে কিভাবে কথা বলে বোঝা মুশকিল। আহ, যেমন রিসেন্টলি এক জায়গায় গিয়ে এরকম একটু অভিজ্ঞতা হয়েছে, ব্যাড এক্সপিরিয়েন্স বলবো না আসলে, সবই লার্নিং। যে সে একটু ব্যাক ডেটেড রেফারেন্স বা এগুলোতে কি বলে অভ্যস্ত, বা এই টাইপের কথা বলছিল। তো হতেই পারে যে আমরা এই আদতে এইভাবে ব্যবহার না করলেও, বা এই জিনিসগুলো এন্টারপ্রাইজ লেভেলে ব্যবহার না হলেও, কেউ কেউ এখনো রেফারেন্স হিসেবে এটাকে উল্লেখ করে। এই যে আইপি অ্যাড্রেস গুলো একে একে 5টা ভাগে ভাগ করে। ওকে, আমি ভাগগুলো নিয়ে বলছি না, ওকে। আইপি অ্যাড্রেস গুলোকে 5টা বড় ভাগে ভাগ করে বলে থাকে, এবং ওই কথা বলার সময় রেফারেন্স হিসেবে বা এই যে আমাদের ডিভাইস গুলো, হ্যাঁ, এই যে আমরা আমার কম্পিউটার, আমার মোবাইল,
আপনার কাছে যতগুলো ডিভাইস আছে ইন্টারনেট কানেক্ট সবার কিন্তু একটা করে এরকম আইপি অ্যাড্রেস আছে। ওকে, তো সবার আইপি অ্যাড্রেস গুলো বিভিন্ন ক্লাসে ভাগ করে করে তারা উল্লেখ করে থাকে বা রেফারেন্স হিসেবে বলে থাকে যে ক্লাস সি আইপি অ্যাড্রেস। ওকে, অনেকে এভাবে বলতে পারে। তো এগুলো জেনে রাখা ভালো, যদি পসিবল হয় একটু মুখস্থ না, কিন্তু একটু আইডিয়া রাখলে বেটার। সবচেয়ে বেশি যেটা লাগবে আমাদের আইপি অ্যাড্রেসের মধ্যে সেটা হলো ক্লাসলেস নিয়ে আমি কথা বলছি, ক্লাস স্কুল হোক বা যাই হোক, আমাদের প্রাইভেট আরেক ধরনের আইপি অ্যাড্রেসের ক্লাসিফিকেশন হয়। একটা হলো পাবলিক আইপি অ্যাড্রেস আর একটা হলো প্রাইভেট আইপি অ্যাড্রেস। এখানে একটা ঘটনা ঘটে, আমি জানি এটা নিয়ে আপনাদের, এটা বলার পরে বিভিন্ন কনফিউশন আসবে। নো টেনশন, আজকে আপাতত শুধু আইপি অ্যাড্রেসটা বুঝে রাখবেন। আমি বললাম না কানেক্টিং দ্য ডটস, এটা পরে করব। কোথায় কিভাবে এটা ইউটিলাইজ হচ্ছে, কেন ব্যবহার হচ্ছে, এটা পরে বলছি। যে প্রাইভেট আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা বাইরে শেয়ার হয় না, নট শেয়ার্ড ইন দ্য ইন্টারনেট। ওকে, যাই হোক আমার গ্রামাটিক্যাল মিস্টেক করতে পারে। এই প্রাইভেট আইপি অ্যাড্রেসটা বাইরের ইন্টারনেটে যায় না। যে একটু আগে একটা সাইটে গেলাম না, হয়ে গেল। একটু আগে যে সাইটটাতে গেলাম ওখানে আমার পাবলিক আইপি অ্যাড্রেস শো করছিল, কিন্তু 23.সামথিং শেয়ার। এইটা দিয়ে আমরা কমিউনিকেশন করবো, কিন্তু প্রাইভেট আইপি দিয়ে বাইরের ইন্টারনেট কমিউনিকেশন। ওকে, এজ এ বিগিনার এইখানে আপনার প্যাচটা লাগবে যে এইটা তাহলে কিভাবে হয়, কেন। তো এটা আমরা পরে বলবো, এটা আমরা পরে এইটা কি বলে আন্ডারস্ট্যান্ডিং। আগে জানি প্রাইভেট আইপি অ্যাড্রেস কোনগুলো হয়ে থাকে। 192.168.0.0। ও আচ্ছা, ভালো কথা, আপনাদের তো লিনাক্সে নেটওয়ার্কিং এর কমান্ড ছিল। হ্যাঁ, ওটা দিয়ে আপনাদের লিনাক্স মেশিনের আইপি অ্যাড্রেস চেক করতে পারেন যে আমার লিনাক্স মেশিনের কি আইপি অ্যাড্রেস। এইখান থেকে শুরু করে ওয়ান নাইনটি টু 168.255.255 এই পর্যন্ত যা যা আইপি অ্যাড্রেস আছে এগুলো প্রাইভেট আইপি অ্যাড্রেস। আপনি শুধু খেয়াল রাখবেন 192.168 যদি থাকে তার মানে এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। এরপরে যাই থাকে, এখানে সর্বোচ্চ 255 পর্যন্ত। হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের কারণে এমন হয়। এবং এই যে যারা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে বা এগুলো বলে থাকে তারা এগুলো ডিফাইন করে থাকে। এবং সেবার এই রেঞ্জ ক্যালকুলেশন করে এইসব নেটওয়ার্কিং ডিভাইস মানে ইন্টারনেট সব এইভাবেই তৈরি করা। মানে চাইলেই এখন জোর করে 256 অ্যাসাইন করে বা 260 অ্যাসাইন করে কিছু যে একটা করবো সে উপায়ও এখন আর নেই। সবাই এই মেকানিজমই কাজ করে, এটা মেনটেন করি কাজ করে থাকে। ওকে, 255 মানে হচ্ছে এখানে মনে করুন জিরোর পরে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, মানে এরকম করে বাড়তে বাড়তে যত ইচ্ছা থাকবে সর্বোচ্চ 255 পর্যন্ত হবে। ওকে, তো এইটা আমার একটা আইপি অ্যাড্রেস হলো। আরেকটা সহজ আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে 10.0.0, 10.255.255. মানে জিরোর পরে এখানে 1 2 3 4 যা ইচ্ছা থাকুক সর্বোচ্চ 255 পর্যন্ত যাবে। তো এই যে 10-এর পরে যাই থাকুক আমরা বুঝে নিব এটা প্রাইভেট আইপি অ্যাড্রেস। এবং এই প্রাইভেট আইপি অ্যাড্রেস বাইরের ইন্টারনেট থেকে অ্যাক্সেস করা যায় না। এখন আমি যদি বলি আমার কম্পিউটারের অ্যাড্রেস হচ্ছে মনে করুন এইটা 10.255.255, যদিও আমি ইন্টারনেটে কানেক্টেড আছি, আমি আপনার সাথে এই মুহূর্তে জুমে কথা বলছি, আপনার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, কিন্তু আমার এই প্রাইভেট আইপি অ্যাড্রেস আপনি রিচ করতে পারবেন না। আমি ইন্টারনেট কানেক্ট আছি, আমার পাবলিক আইপি অ্যাড্রেস আপনাকে জানতে হবে। ওকে, আমার মূল ইন্টারনেট কমিউনিকেশন হয় পাবলিক আইপি দিয়ে, আর আমার নেটওয়ার্কের ভিতরে থাকা ডিভাইস গুলো কমিউনিকেশন করে প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে। ওকে, ও আচ্ছা, ভালো কথা। এখানে যা যা বলছি এগুলো আইপি V4, যেটা আইপি V4 এর কনসেপ্ট।
আমাদের যে নতুন IPv6 এসেছে, নতুন বলতে তাও এটা অনেক অনেক পুরোনো কনসেপ্ট হয়ে গেছে, সেখানে এইরকম ক্লাসিফিকেশন। হ্যাঁ, কেন নেই সেটা নিয়েও পরে বলছি, তার আগে প্রাইভেট আইপি নিয়ে আরেকটু বলি। আমার এটা গেল একটা আরেকটা আইপি অ্যাড্রেস হয় 172.16.0.0। তো একটু খেয়াল করবেন, 172.31.255.255 এই পর্যন্ত হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। এর বাইরে যেগুলো থাকে সেগুলো পাবলিক আইপি অ্যাড্রেস। আমাদের এইটা জানা দরকার, এই তিনটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। এই ধরনের অ্যাড্রেস যদি আমি হ্যাকিং এর কাজ করতে গিয়ে খুঁজে পাই, আমাকে বুঝে নিতে হবে যে এটা বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। আমি চাইলেই এখানে কোনো রিকোয়েস্ট পাঠাতে পারবো না, এখানে আমি অপারেট করতে পারবো না, সরাসরি এখানে কমিউনিকেশন করা যাবে না, যায় না। ঠিক আছে, আদার্স কোনো মিডিয়াম হয়ে, আদার্স কোনো পাবলিক আইপি যদি থাকে, তার মাধ্যমে আমাকে কমিউনিকেশন করতে হবে। ওকে, এর বাইরে যা আছে সব পাবলিক আইপি অ্যাড্রেস। ক্লাস স্কুল এবং ক্লাস লেস নিয়ে বলছিলাম। হ্যাঁ, ক্লাস লেস আইপিটা নিয়েও বলি। এখন এই ধরনের আইপি অ্যাড্রেস রিপ্রেজেন্টেশনই বেশি হয়। মনে করুন আপনাকে বলছে 192.3.0/24, এইভাবে একটা অ্যাড্রেস বলতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট নির্দিষ্ট করে বলতে পারে যে এই আইপি অ্যাড্রেস, স্পেসিফিক আইপি অ্যাড্রেস আপনার টার্গেট, এইটাকেই আপনি আক্রমণ করবেন, এটাতেই টেস্ট করবেন। কোনো কোনো ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট এভাবে আস্ত ধরে দিয়ে বলতে পারে যে এটা এখানে যে /24, এটা হচ্ছে আমাদের সাবনেট বুঝিয়ে থাকে। সাবনেট ক্যালকুলেশন, এটা এটা আরেকটা হিউজ একটা টপিক, ওই ওই ভিতরে যাব না। ওটা আমাদের সবসময় দরকারও পড়ে না, যেটা দরকার পড়ে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের। যে আমার একটা নেটওয়ার্ক কনফিগারেশন করতে হচ্ছে, একটা কিছু ডিপ্লয় করতে হচ্ছে, সেইখানে আমি ক্যালকুলেট করে কতগুলো নেটওয়ার্ক হবে বা কি হবে সেটা মূলত সাবনেটিং জিনিসটা যেটা বুঝিয়ে থাকে। যে আমার মনে করুন যে আমার 100টা আইপি ডিভাইস আছে, 100টা পিসি আছে, তাদের ইন্টারনেট কানেক্ট করা লাগবে। তো আমার নেটওয়ার্কটাকে কি করছে, আমি ডিভাইড করে দিচ্ছি, এমন ভাবে ডিভাইড করছি যেন সবাই আইপি অ্যাড্রেস পায়, আবার আইপি অ্যাড্রেস যেন ওয়েস্টও না হয়। হ্যাঁ, এগুলো মনে করুন 100 পিসি আছে, আমার ক্যাপাসিটি আছে 500 আইপি অ্যাড্রেস দেয়া। আমি বললাম যে হলো আমার 500 ক্যাপাসিটি আছে, 100 ডিভাইস দিলাম, কি আসে যায়? তাই না? আমাদের মাঝে মধ্যে এরকম মনে হয় যে পকেটে 500 টাকা আছে, যাই একটা 5 টাকার চকলেট কিনে খাই, কি হবে 5 টাকার একটা চকলেটই। হয়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এত উদার হলে করে না। হ্যাঁ, আমাদের নেটওয়ার্কটা স্লো হয়ে যায়, অতিরিক্ত আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে রাখলে বা ওপেন রাখলে নেটওয়ার্ক স্লো হয়ে যায়। তো সাবনেটিং করে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা কি করে, এরকম বিশাল বিশাল নেটওয়ার্ক গুলোকে ভাগ করে দেয়। হ্যাঁ, তো কিভাবে ভাগ করছে, কয়টা সেগমেন্ট হচ্ছে, এগুলো ক্যালকুলেশন আছে। যাই হোক, এই যে এখানে যেটা করেছে, এটাকে আরেকটা হচ্ছে সিআইডিআর নোটেশন বলা হয়ে থাকে। সিআইডিআর নোটেশন বলা হয়ে থাকে। হয়ে গেছে। আচ্ছা, তো এই যে নেটওয়ার্কিং এর বলছিলাম, পাবলিক আইপি অ্যাড্রেস বাইরের ইন্টারনেটে যায়, আর প্রাইভেটে যে আইপি অ্যাড্রেস গুলো আছে, এটা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো এটা। এখানে ক্লাস স্কুল দিয়ে বুঝিয়েছে, কিন্তু কনসেপ্টটা আমাদের জেনে একটা ভালো। ক্লাসলেস ক্লাস স্কুল দুই জায়গাতেই এই কনসেপ্ট আছে। ক্লাস স্কুল অ্যাড্রেস যেটা, এখানে আগে থেকে সবকিছু প্রি ডিফাইন্ড। আমি জানি একদমই যারা নতুন একটু কঠিন হতে লাগছে শব্দগুলো, আহ দুশ্চিন্তার কিছু নেই, আমি সহজ পার্টটা বোঝাচ্ছি। এই যে আইপি অ্যাড্রেসটা লিখলাম না, 192.168, এই যে প্রথম অংশ, এটা হচ্ছে নেটওয়ার্কের আইডি। কেন? কারণ এই যে নিচে যে সাবনেটিং এর কথা বললাম, সাপোজ
মানে 100টা পিসি আছে, নেটওয়ার্ক ডিভাইড করে আমি 4টা নেটওয়ার্ক ক্রিয়েট করলাম, 4 নেটওয়ার্ক। সাপোজ এরকম 4টা নেটওয়ার্ক ক্রিয়েট করলাম, প্রত্যেকটা নেটওয়ার্কে মানে মনে করুন আপনি বাসা দিয়ে কল্পনা করেন, আপনার বাসায় 100টা কম্পিউটার, একটা রাউটার দিয়ে কানেক্ট না করে 4টা রাউটার কিনে আনবেন। প্রত্যেকটা রাউটারে কি করছে, 25টা করে পিসি কানেক্ট করছে। হুম, 24 পিসি ইন্টু 4 রাউটার, এইভাবে আপনি ভাগ করছেন, তাই না? এইভাবে 4টা রাউটার দিয়ে 25টা করে পিসি 100টা কম্পিউটার আপনি কানেক্ট করেছেন ইন্টারনেটে বা something। এই যে সাবনেটিং হচ্ছেন, এই যে 4টা রাউটার 4টা নেটওয়ার্ক তৈরি করলো না, প্রত্যেকটা রাউটারে কি হচ্ছে, একটা করে নেটওয়ার্ক তৈরি হচ্ছে, তাই না আপনার বাসায়? তো এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের একটা করে অ্যাড্রেস, এইটা দেখে বোঝা যায় যে এটা কোন নেটওয়ার্কের অংশ। একজনের আইপি অ্যাড্রেস মনে করুন 192 দিয়ে শুরু, এটা দেখলেই বোঝা যাবে এটা ওই নেটওয়ার্কের অংশ। আরেকটা ডিভাইসের অ্যাড্রেস মনে করেন 172 দিয়ে শুরু, দেখলেই বোঝা যাবে ওটা আরেকটা নেটওয়ার্কের অংশ। ওকে, একটা পোর্শন থাকে নেটওয়ার্ক আইডি, আর একটা পোর্শন থাকে হোস্ট আইডি। এই নেটওয়ার্কে আমার কতগুলো ডিভাইস আছে, মানে প্রত্যেকটা ডিভাইসের জন্য, যে ওকে বলছিলাম আইপি অ্যাড্রেসটা কেন ইউনিক করার জন্য, যে প্রত্যেকটা ডিভাইসে ইউনিক একটা করে আমি অ্যাড্রেস, অনেকটা এনআইডি নাম্বারের মতো। আপনাদের প্রত্যেকের এনআইডি কম বেশি সবার আছে, তাই না? এনআইডি নাম্বারে কি হয়, সবার ইউনিক করে একটা সংখ্যা দেওয়া থাকে, যেন এই মানুষটাকে আলাদা করে ডিফারেন্সিয়েট করা যায় যে এইটাই সেই ব্যক্তি, মানে কোনো কনফিউশন ক্রিয়েট। এখানে সেম কনসেপ্টটা কাজ করছে, সেম কনসেপ্টটা ইউটিলাইজ করছে প্রাইভেট, কি বলে এই কোনোটা দেখা যায় যে শুধু প্রথমটা নেট আইডি, পরেরগুলো হোস্ট আইডি। ক্লাস ইটা কিছু আছে, হ্যাঁ, আর রিজার্ভ কিছু আছে, মাল্টি কাস্ট অ্যাড্রেস। হ্যাঁ, রিজার্ভ গুলো সচরাচর ব্যবহার হয় না, রিসার্চ পারপাসে রাখা। মাল্টি কাস্ট অ্যাড্রেস যেগুলো, ক্লাস ডি তে যেটা, হ্যাঁ, এই অ্যাড্রেস গুলো ব্যবহার হয় কি, মনে করুন আপনি রাউটারে, যে আমি একদম শুরুতে ওয়ারশার্ক টুলসটা দেখালাম, আমি যখন পিং রিকোয়েস্ট দিলাম সাথে সাথে কিন্তু পিং রিকোয়েস্ট যায়নি, আগে এআরপি প্রোটোকল ব্যবহার হয়েছে। খেয়াল করেছিলেন আপনারা? এই এআরপি প্রোটোকলে কি করে, বা এই ধরনের সিনারিওতে কি হয়, যে সবাইকে আমি একটা অ্যানাউন্স দিই, মাইকে অ্যানাউন্স করার মতো সবাইকে আমি বলছি যে আমার অমুক কিছু একটা করা দরকার, অমুক কিছু একটা করা দরকার। ওই ক্ষেত্রে ওই রকম সিনারিওতে বা ওই ধরনের প্রোটোকলে মাল্টিকাস্ট অ্যাড্রেস গুলো ব্যবহার হয়ে থাকে। ওকে, তো আইপি অ্যাড্রেসের আরেকটা স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসের আরেকটা ক্লাসিফিকেশন, স্ট্যাটিক আর ডাইনামিক আইপি অ্যাড্রেস। এটা এটা কোন ছবিতে দেখেন, আমাদের বাসা বাড়িতে যেই কানেকশন গুলো দিয়ে যায় আমাদের, হ্যাঁ, স্ট্যাটিক আইপি অ্যাড্রেসে যেটা হয়, যে একজনের জন্য একটা আইপি অ্যাড্রেস ডিফাইন্ড। মনে করুন আমাদের একটু আগে 23 আইপি অ্যাড্রেস দেখলাম, সাপোজ এটা আমার ডিভাইসের জন্য, এখানে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। ওকে, স্ট্যাটিক আর ডাইনামিক, এগুলো এই যে ক্লাসিফিকেশন গুলো বলছে, আমি জানি আমাদের একটু কি বলে হজবরল হিজিবিজি লাগতে পারে, এগুলো এক এক জায়গায় এক এক কনসেপ্ট ইউটিলাইজ। যেমন প্রাইভেট আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস, এটা এক জায়গার কনসেপ্ট, আমাদের ইন্টারনেট কানেক্টিভিটির একটা কনসেপ্ট। স্কুল ক্লাসে আইপি অ্যাড্রেস কেন রাখছে, এই যে নেটওয়ার্ক ভাগ করছি, কতখানি সেগমেন্ট করছি, ভাগ করছি, এই জায়গায় গিয়ে আমার এই স্কুল ক্লাসেস এর কনসেপ্ট লাগছে। আবার বাইরের ইন্টারনেট থেকে বা আমি যে আইপি অ্যাড্রেস পাচ্ছি, কোন আইপি অ্যাড্রেস পাবো, কতটা অ্যাসাইন হবে, ওই জায়গায় যে স্ট্যাটিক ডাইনামিক ক্লাসিফিকেশন কনসেপ্টটা কাজে লাগছে। ওকে, মানে এগুলো ঘুরে ফিরে বিভিন্ন সময় আমাদের ইউটিলাইজ হয়ে থাকে। তো যেটা হচ্ছে আমার স্ট্যাটিক আর ডাইনামিক নিয়ে একটু বলি। স্ট্যাটিকের কথা হচ্ছে আমার একটা ডিভাইস, মনে করুন আমার এই ডেস্কটপের একটা আইপি অ্যাড্রেস
হচ্ছে 192.168 2.50। সাপোজ এটা আমার ফিক্সড, এটা কখনো পাল্টাবে না। স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের কথাই হচ্ছে তো ওকে যে আইপি অ্যাড্রেস আমি অ্যাসাইন করে দিয়েছি, ওকে যে এনআইডি নাম্বার আমি অ্যাসাইন করে দিয়েছি, এটা কখনো পাল্টাবে না। এবং এই ক্ষেত্রে ভালো, একদিক দিয়ে ভালো এটা যে আমার আইপি অ্যাড্রেস কখনো পাল্টাচ্ছে না, আমাকে ইউনিকলি করতে বা খুঁজে পাওয়া যাচ্ছে। ডাইনামিকের কথা হলো, আমার যে আইপি অ্যাড্রেস আছে এটা চেঞ্জ হয়। হ্যাঁ, ইউজেজের বেসিসে, ইউজেজ বেসিসে বা হচ্ছে কি বলে ট্রাফিকের বেসিসে। হ্যাঁ, ট্রাফিকের বেসিসে আইপি অ্যাড্রেস গুলো চেঞ্জ হয়। আমার মনে করুন 10টা বা 20টা আইপি অ্যাড্রেস রেখেছি, আমার 100টা পিসি আছে। যখন যে আইপি অ্যাড্রেস খালি থাকছে এইটা দিয়ে কমিউনিকেশন করছে বাইরের ইন্টারনেটে। ওকে, তো এই একটা কনসেপ্ট আছে। আমি এই কনসেপ্টটাতে কেন আসলাম, আমরা বাসা বাড়িতে যে আইএসপি দের থেকে নেট নিই না, ওরা মাঝে মধ্যে কি করে আমাদের, বা মোস্ট অফ দ্য টাইম স্ট্যাটিক আইপি কিন্তু দেয় না, ডাইনামিক আইপি অ্যাড্রেস দেয়। হ্যাঁ, ওদের ওদের বিজনেস। এক আইপি অ্যাড্রেস দিয়ে দেখা যাচ্ছে 10-20 জন, গ্রামাঞ্চলে এমনও আছে যে 10-15 জন, 10-15টা লাইন একটা আইপি অ্যাড্রেস দিয়ে তারা দিচ্ছে। তাতে করে ঘটনা কি, মনে করুন একটা আইপি, মানে কিভাবে বলছে, মনে করুন আপনার একটা গাড়ি আছে, একটা গাড়ি দিয়ে 100টা মানুষকে যদি আপনি ট্রান্সফার করতে চান, একটা গাড়ির ক্যাপাসিটি কত, 4-5 জন, তাই না? তো বাকি 90 জন মানুষে কি হচ্ছে, ওয়েট করতে হচ্ছে কখন ওইটা খালি হবে, তারপরে সে কমিউনিকেট করবে। ঠিক আছে, সেখানে কি বলে পারফরমেন্স ইস্যু হয়, পারফরমেন্স ইস্যু একটা আপনার বিষয় আছে। ডাইনামিকেও তো ধরেন ডিএসসিপির মাধ্যমে আইপি গুলো মানে আইপি অ্যাড্রেস ডিস্ট্রিবিউট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসিবি কনসেপ্টও আছে, এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ওখানে কি করে এরকম ডাইনামিক্যালি অ্যালোকেট করে। সবসময় ফিক্স রাখে না, ওখানে দেখা যাচ্ছে যেটা অনেকগুলো যেটা সাব। অ্যাভেলেবল থাকে সেটা থেকে নিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যেটা অ্যাভেলেবল থাকছে সেটা নিচ্ছে। ওকে, যাই হোক, সুবিধা অসুবিধা আছে, কিন্তু ওই যে আইএসপি গুলো যেটা করে ওদের ব্যবসার লাভজনক করার জন্য এই এই টাইপের কাজ করে থাকে, আমাদের পারফরমেন্স ইস্যু। ওকে, মানে ডাইনামিক করা ভালো, একদমই সবাইকেই তো ফিক্সড পাবলিক আইপি অ্যাড্রেস দেওয়া যায় না, লিমিটেশন আছে। কিন্তু জি। ওরা করে কি করে, বেশি শেয়ার করে ফেলে, তো যার কারণে দেখা যায় আমাদের পারফরমেন্স ডাউনগ্রেড হতে থাকে। ওকে, আচ্ছা। তো ওকে, তো এটা গেল আমার আরেকটা ক্লাসিফিকেশন। IPv4 নিয়ে বলছিলাম। IPv4 এ কত কত মেকানিজম, তাই না? এত তো ক্লাস করা লাগছে, ক্যালকুলেশন করা লাগছে, সাবনেটিং জিনিস আনা লাগছে। হ্যাঁ, IPv6 এ আবার এই জিনিসটা নাই। তাহলে আমরা IPv6 কেন ব্যবহার করি না? কারণ হচ্ছে যে ব্যবহার হয়, এই সবাই এটাকে পুরোপুরি এখনো ইমপ্লিমেন্ট করেনি, বা ট্রানজিশন হচ্ছে আস্তে ধীরে। IPv6টা কেমন আবার, IPv6 অ্যাড্রেস, আমরা এই IPv4 এ যে অ্যাড্রেস দিতাম সব কিন্তু আমাদের দশমিক পদ্ধতিতে দিতে, 1 2 3 4 যেভাবে আমরা লিখি সেইভাবে লেখা। আর IPv6 অ্যাড্রেস হচ্ছে হেক্সাডেসিমেলে, মানে এটা দেখো, IPv6 অ্যাড্রেসটা হয় হেক্সাডেসিমেল, 128 বিটের। 128 বিট মানে হচ্ছে আমি কি পরিমাণ আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করতে পারি, 128, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 96 গুণন 2 টু দি পাওয়ার 32 সামথিং মেবি, আমার যতটুকু মনে আছে। এই বিশাল পরিমাণ ক্যালকুলেশন আপনি ক্যালকুলেট করে দেন, সাইন্টিফিক ক্যালকুলেটারে 2 টু দি পাওয়ার 128, দেখবেন ক্যালকুলেটরও কয়েক সেকেন্ডের জন্য হ্যাং হয়ে গেছে। এত বিশাল সংখ্যা, এতগুলো আইপি অ্যাড্রেস জেনারেট করা সম্ভব। IPv4 যেটা, হ্যাঁ, এখানে আমাদের 32 বিট, তো 2 টু দি পাওয়ার 32 তে 40,000 আর সামথিং এখানে না কত 64 বিট। হ্যাঁ হ্যাঁ, তো এই খুব বেশি আমাদের আইপি অ্যাড্রেস কি বলে কম্বিনেশন তৈরি করা যায় না।
ওকে, কোথায় 2 টু দি পাওয়ার 32 আর কোথায় 2 টু দি পাওয়ার 120। বলা হয়ে থাকে পৃথিবীর প্রতিটা শস্য দানাকেও একটা করে আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব, ইউনিক আইপি অ্যাড্রেস দেওয়া সম্ভব। এত এত আইপি অ্যাড্রেস তৈরি করা যাবে আইপিভি6। তো সবাই কি, আমার মূল পেইন পয়েন্ট কি ছিল, ইউনিক অ্যাড্রেস লাগবে এবং ফাস্ট হতে হবে, এই জন্য তো আইপি অ্যাড্রেস আসছে। কিন্তু IPv4 দিয়ে হচ্ছে কিন্তু পুরোপুরি না। কিন্তু IPv6 যে প্রত্যেকের জন্য ইউনিক অ্যাড্রেস দিতে পারছি, অনেক ফাস্টার কমিউনিকেশন আমি করতে পারছি, অ্যালোকেট করতে পারছি। ওকে, যার কারণে স্যার এখানে IPv6 এর 96 implement আর 32 এটা কিভাবে আসলো? ওই না, আপনি এটা বাদ দেন, আমি বোঝানোর জন্য বলছি। 2 টু দি পাওয়ার 128 সংখ্যক আইপি অ্যাড্রেস তৈরি করা ও সম্ভব আর কি। আচ্ছা, ওকে। ওকে, হ্যাঁ, এরকম বিশাল বিশাল সংখ্যা চলে আসে। ওকে, IPv6 আমার কিছু কনসেপ্ট কম বেশি আছে। আর এখানে হ্যাকিং এর টেকনিকও দেখা যাবে, যে হ্যাকিং এর টুলস গুলো, সব টুলস আবার IPv6 সাপোর্ট করে না। আমরা যখন কাজ করতে যাব প্রফেশনালি, যদি IPv6 অ্যাড্রেস দিয়ে বসে, তো সেক্ষেত্রে আমাদের প্ল্যানিং চিন্তা ভাবনা পাল্টাতে হবে। ওকে, আচ্ছা, আমাদের নেটওয়ার্কিং আমরা প্রোটোকল, মূলত প্রোটোকলের আলোচনায় ঢুকেছি, এখন এখান থেকে বের হয়নি। আমাদের আলোচনা আজকে এ পর্যন্ত থাকুক। ওকে, বা নেক্সট দিন কম্পিউটার নেটওয়ার্কিং এ আরো ডিপ ডাইভে যাব। ঠিক আছে, যাদের একটু কনফিউশন আছে তারা একটু ক্লাস রেকর্ডটা আবার দেখবেন। আবার পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, এখানে যে শব্দগুলো লেখা, এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি ইউটিউবে যদি ভিডিও সার্চ দেন, অনেকে আছে বিভিন্ন অ্যানিমেশন ভিডিও ভিডিও পাবলিশ করে থাকে, দেখতে পারেন। দেখলে কি হবে, আমি হয়তো এখানে ছবি এঁকে একটু বোঝানোর চেষ্টা করেছি, আমার তো হয়তো অত পারফেক্ট ছবি হয়নি, অ্যানিমেশন গুলো দেখলে হয়তো আরেকটু ভালো বুঝতে পারে। ওকে, ক্লাসে তো একবার আলোচনা করলাম, আরেকবার যদি সময় থাকে, আদারওয়াইজ ক্লাস ভিডিওটা অন্তত আরেকবার দেখবেন কেমন, কারণ একদমই নতুন কনসেপ্ট, আমি জানি একটু বোরিং লাগে, কষ্ট হয়, বা অনেক সময় দেখতে দেখতে ঘুম চলে আসে, নতুন টপিক শেখা বোঝা ডিফিকাল্ট। আমাদের ধরেন যে নেটওয়ার্কিং এর পরীক্ষা হলে এটা শর্ট আউট করে দিতে হবে আসলে কি টপিকের উপর আমাদের করতে হবে। এখানে তো ইন জেনারেল মনে একটা আলোচনা হয়েছে, এই জন্য আমি বললাম, হ্যাঁ, আমি ভুল না বলে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো আপনারা টপিক গুলো দেখতে থাকুন, এবং এখানে আসলে সবগুলোই দরকার, সবগুলো কনসেপ্ট, মানে একদমই বেছে বেছে যেগুলো আমাদের হ্যাকিং এর জন্য না জানলেই না, না জানলে কাজই করতে পারবে না, এই টাইপের বিষয়গুলোই বেছে বেছে আনা। বলছিলাম যে ওএসআই মডেল অনেক কিছু আরো আছে, কিন্তু আমি সেই আলোচনায় যাইনি বা সেগুলো আনবো না, যেটা আমাদের একদম না জানলেই না। ঠিক আছে, একদম ওই শর্টকাট ওয়েবসাইট যেটা মডেলও কি আমরা ইউটিউব, পরে পড়বো? সেটা আলোচনা। না, আমি ওইভাবে আলোচনায় যাচ্ছি না, ওএসআই মডেল গুলো ভালো একাডেমিক্যালি যে আলোচনায় রাখে, কিন্তু ওভাবে বোঝালে বিগিনারদের অনেক সময় বুঝতে কষ্ট হয়ে যায়, বোরিং লাগে, এই জন্য আমি ওইভাবে আলোচনা করছি না। ওকে, ঠিক আছে, স্যার আজকে আমরা কি তাহলে নেটওয়ার্কিং এর এই টপিক গুলো স্যার বুঝিনি। স্যার আমরা হ্যাঁ, কি বলুন। নেটওয়ার্কিং এর এই টপিক গুলো কি সিরিয়াল ওয়াইজ কোথাও পেতে পারবো? মানে কোনটার পরে কোনটা, মানে হ্যাঁ, সিরিয়াল আপনি অনুযায়ী গুগলে যে সার্চ এটা করলেও এটা পাবেন। এটা। ইউটিউবে আমি ইংলিশে ভিডিও পেয়েছি কিছু, ইংলিশে কয়েকটা প্লে লিস্ট দেখেছি, বাংলাতে আমি ভালো প্লে লিস্ট দেখি। বাংলাতে আছে ইউনিভার্সিটি কোর্সের জন্য কিছু প্লে লিস্ট আছে, আনিসুল ইসলামের, ওগুলো মূলত আসলে ইউনিভার্সিটি এক্সামের জন্য ভালো কাজ দেয়। কিন্তু রিয়েল লাইফ কাজের জন্য যেরকম, মানে বিশেষ করে হ্যাকিং এর জন্য যে ধরনের এক্সাম্পল দরকার, যে কনসেপ্ট গুলো দরকার, সেভাবে আসলে আমি পাইনি। তবে এমনি ওভারঅল নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার যারা স্যার ওই তাদের কিছু আলোচনা আছে। হ্যাঁ, ওই ইংলিশ চ্যানেলগুলোর নাম যদি একটু বল।
আরেকটা জিনিস, নেটওয়ার্কিং এর উপর যে যে রিসোর্স পায়, বিশেষ করে যেহেতু অনেকের কাছে কঠিন লাগতেছে, যারা বোঝে আর কি, সেখানে বাংলা কন্টেন্ট থাকলে এগুলো হয়তো ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারে, অন্যদের তখন সুবিধা হবে। সেটা হতে পারে লিঙ্ক হ্যাঁ বা ভিডিও হ্যাঁ লিঙ্ক, টেক্সট লিঙ্ক, হোয়াটএভার। ওকে। আচ্ছা আজকে আমি আজকে এখানে শেষ করে, আপনাদের নেক্সট দিন এক্সাম আছে, একটু লিনাক্সের প্রিপারেশনটা সবাই নিয়ে রাখবেন। ওকে। আর আর স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে নেটওয়ার্কিং এর জন্য ওই যে ইংলিশ চ্যানেলগুলো, আহ, ওগুলোর নাম যদি একটু স্পেসিফিক করে কারো নাম আমার খেয়াল নেই, মানে আমিও র্যান্ডমলি ইউটিউবে যাই, প্লে লিস্ট বা দেখে, এবার যেটা আমার যে কনসেপ্ট বোঝানো হচ্ছে ভিডিও দেখে, মানে সেভাবে আমি আমি কোনো স্পেসিফিক চ্যানেল ফোকাস করে তেমন দেখি না। একটু আপনি নিজে সার্চ করলে কয়েকটা ভিডিও প্লে লিস্ট পাবেন। আহ, ওকে। স্যার ওকে। ঠিক আছে, আজকে তাহলে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।